যতটুকু নির্যাতন করেছে তার থেকে অনেক বেশি আল্লাহর কাছ থেকে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানুষের কাছ থেকেও পাচ্ছি। আল্লামা সাঈদীকে রাজাকার বানানো হলো, আমরা তো মানুষের কাছে মুখ দেখানোর মতন কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এই জমিনে বুক ফুলে হাঁটতে পারি। বাংলাদেশ জামাত ইসলামীর লোক যদি রাজাকারী হবে, তাহলে জামাত ইসলামী নেতৃবৃন্দরা পাকিস্তানে বাড়ি থাকতো, গাড়ি থাকতো, ব্যবসা থাকতো, বাণিজ্য থাকতো, পালিয়ে যাওয়ার জায়গাও থাকতো। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। কাজেই বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনারা যেভাবে এই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গত সরকারের পিরিয়ডে যেভাবে চিত্রিত করেছেন, আজকে আপনাদের জন্য সময় এসেছে। মিডিয়ার বন্ধুগণ, আপনারা বর্তমান সময়ে সঠিক চিত্রটা তুলে ধরুন, মেহেরবানি করে তুলে ধরুন। আর আমরা যারা হারিয়েছি, আমরা তো তাদেরকে আর কোনোদিন ফিরে পাবো না। কিন্তু আজকে আপনাদের সামনে জোর দাবি জানাচ্ছি, আমাদের একজন নেতা এখনো পর্যন্ত বন্দী অবস্থায় আছে। এটিএম আজহারুল ইসলামের অনতি বিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন। আমরা আর কোনো নেতাকে এভাবে হারাতে চাই না। আমাদের নেতারা চোর নয়, আমাদের নেতারা পালিয়ে যান না, আমাদের নেতারা লুটেরা নয়। 28 লক্ষ টাকার 1 টাকাও আমরা নিয়ে যাইনি। যারা নিয়ে গেছে তাদের বিচারের জন্য আপনারা মিডিয়ার কাছে জানাতে চাই যে আপনারা বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে এই কথাটা স্পষ্ট করে তুলে ধরুন, কারা চোর আর কারা ডাকাত, কারা দুর্নীতিবাজ, কারা স্বজনপ্রীতি করে বেড়ায়। কাজেই আমি আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে ইসলাম, ইনসাফ এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আপনারা মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, আপনারা আয়নার মতন কাজ করুন, বিবেকের মতন কাজ করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাদেরকে হারিয়েছি তারা সকলকে একই জান্নাতে, একই জায়গায় ব্যবস্থা আল্লাহ তাআলা দান করুন, আমিন। যে ধরনের সামাজিক কর্মকাণ্ড ওনার দীর্ঘ জীবনে করেছেন, আধুনিক পাবনার রূপকার তিনি। আমার সাথে তার সম্পর্ক, আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ওনার হাত ধরে ছাত্র সংঘে এসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীতে এসেছেন। সেই সূত্রে আমরা তাকে চাচা বলতাম। আমার ওনার ব্যাপারে যে অবজারভেশনগুলো আছে আমি খুব সংক্ষেপে বলবো। প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এত বড় মানুষ ছিলেন, এত বড় নেতা ছিলেন, কিন্তু উনি যে বিনয়, সবসময় বিনয় যে একটা ছিল ওনার মধ্যে, বিনয় ছিল, এটা কিন্তু বর্তমানে যারা আমরা রাজনীতি করছি, রাজনীতির ছাত্র, সমাজসেবা করতে চাই, দেশ সেবা করতে চাই, তাদের জন্য একটি এক্সাম্পল, একটি শিক্ষা, একটি উদাহরণ। একই সাথে মানুষের জন্য আন্তরিকতা। আমি সেই সুদূর কুয়েতে একজন বড় শেখের মুখে শুনছিলাম, বাংলাদেশের মানুষের জন্য ওনারা যে সমাজসেবা করতেন, কালেকশন করতেন। অনেক মানুষ বিশ্বের দরবার থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যে যেতেন। যখন তারা এই সমস্ত বড় বড় শেখদের কাছে যেতেন, বড় বড় এনজিওদের কাছে যেতেন, সেখানে তাদেরকে থাকতে হতো। অন্য অনেক দেশ থেকে যারা আসতেন, ইভেন বাংলাদেশ থেকেও যারা যেতেন, বড় বড় 5 স্টার হোটেলে থাকতেন। মৌলানা আব্দুস সোবহান সাহেব এবং AKM ইউসুফ চাচা, ওনারা খুঁজে খুঁজে সবচেয়ে সস্তা হোটেলে থাকতেন। অন্যরা তাদেরকে বলতেন, আপনারা যে হোটেলে থাকেন, যেখানে থাকেন, আমাদের নিজেদেরও লজ্জা লাগে, আপনারা কেন এখানে থাকেন, আপনারা এত বড় বড় নেতা। মৌলানা আব্দুস সোবহান চাচা যেটা বলেছিলেন, সেই কথাটাই সে কোট করলেন যে আমরা তো আসি জনগণের টাকায়, এই জনগণের টাকা যতটুকু সেভ করে তাদের কল্যাণে কাজে লাগানো যায় সেই চেষ্টাটাই আমরা করি। সুতরাং তাদের পয়সায় বিলাসিতা করা আমাদের আসলে মানায় না। এই যে আমানতদারিটা, এই অনুভূতিটা আজকে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। যারা জনসেবা করি, মানুষের জন্য কাজ করি, এই আমানতদারিটা আমাদের সবার কাছে থাকা উচিত, এইটাই এক্সপেক্টেড। আমার বড় ভাই শামীম সাঈদী বলে গেলেন, আজকে ইউনিয়ন পরিষদের নেতা হলেই দেখা যাচ্ছে এক একজন কোটিপতি হয়ে যাচ্ছে।
মৌলানা আব্দুস সোবহান সাহেব এতদিন এমপি ছিলেন, শেষ বয়সে উনি ছোট ছেলের কাছে ছিলেন। একদিন ওনার সাথে গেলাম, সেই 5 তলায় লিফট নেই, তিনি হেঁটে হেঁটে উঠছেন। এইরকম বিনয়, এরকম আন্তরিকতা, একই সাথে সর্বোপরি যে ধারাবাহিকতা ওনার কাজের। দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান পতন হতেই পারে এবং হয়েছেও, কিন্তু ওনার কর্মকাণ্ডে, আমলি জিন্দেগিতে, মানুষের সাথে আচরণে, মানুষের সেবায় কোনো ছেদ ছিল না, একটি ধারাবাহিকতা ছিল। যারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, সেই তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করার জন্যই মৌলানা আব্দুস সোবহান সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে, আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দদেরকে এভাবে তারা টার্গেট করে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, দেশ থেকে, দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজকে যদি আমাদেরকে এই ফ্যাসিবাদকে আবার আমরা ফিরে আসতে না দিই, ফিরে আসুক এটা না চাই, তাহলে আমাদেরকে এই ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে। আমি আশা করব এই বইটি, যে বইটি এখন মোড়ক উন্মোচন হবে, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষা হয়ে থাকবে। কিভাবে দেশের জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করতে হলে কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকবে। আমি আমার কথা লম্বা করব না, অন্যান্য মেহমানরা আছেন, ওনারা বলবেন। আমি সর্বশেষ যে আহ্বানটা করব, আমাদের সবাইকে, এই ফ্যাসিবাদ আমরা আর ফিরে আসুক এটা আমরা চাই না। এই ফ্যাসিবাদকে যদি আমাদেরকে সমূলে নির্মূল করতে হয়, তাহলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আমাদেরকে দেশের জন্য মৌলানা আব্দুস সোবহান রহিমাহুল্লাহর মতো আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সবাইকে দেশ গড়ার কাজে মৌলানা আব্দুস সোবহান সাহেবের মতো ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।